খাজা মাইনুদ্দিন, আপনার কাছে প্রথমে একটু আসি, সেটি হচ্ছে 11 দলীয় জোটের যে সমাবেশ, নিশ্চয়ই আপনিও খবর রেখেছেন, দুপুরের পর বিকালের দিকে তারা একটি সমাবেশ করেছে, বিক্ষোভ সমাবেশ, এবং সেখানে তারা বলছে যে গণভোট যে রায় সেটি বিএনপি মানছে না, তারা ফ্যাসিস্টদের মতো আচরণ করা শুরু করে দিয়েছে এখনই। আপনার এ বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা? দেখুন, বাংলাদেশে অনেক দিন পরে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 12ই ফেব্রুয়ারি, এবং একটি নতুন সরকার ক্ষমতায় এসেছে, এবং যারা অপোজিশনে এসছেন তারাও সে অর্থে নতুন। মানে বিএনপিতে ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আগে 3বার ছিল বিএনপির, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দল হিসেবে যে যত সংখ্যক সিট পেয়েছে, 70-এর কাছাকাছি সিট পেয়েছে, এত বড় অবস্থানে জামাত ইসলামী তার রাজনৈতিক জীবনে কোনো কালে ছিল না। আরেকটি জামাতের সাথে যে জোট দলটি আছে এনসিপি, দলটির বয়স খুবই কম, এবং এরা জুলাই আন্দোলনের যারা হিরো তাদেরকে এই দলটি গঠন হয়েছে। সুতরাং রাজনীতিতে একটা নতুন মেরুকরণের আভাস এগুলো। এবং একই সাথে আপনাকে লক্ষ্য করতে হবে যে দলগুলো তার ভিন্ন ভিন্ন অবস্থান শো করার জন্য কিছু কার্যক্রম তাদের দিক থেকে থাকবে। এখন সমস্যাটি হয়েছে কি, জুলাই সনদ এবং জুলাইয়ের চেতনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু ভুল বোঝাবুঝির জায়গাও তৈরি হয়েছে। ধরেন বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কিন্তু বলেনি যে আমরা জুলাইয়ের চেতনা ধারণ করি না বা জুলাই সনদ আমরা মান্য করছি না, কিন্তু কার্যক্রমের দিক থেকে কিছু ভিন্ন মত তৈরি হয়েছে। ফর এক্সাম্পল, বিএনপি বলেছে আমরা সংবিধানের সাথে সাংঘর্ষিক এরকম কিছু জায়গায় যাব না, সংবিধানের আলোকে জিনিসগুলো করার চেষ্টা করব। আবার জামাত ইসলামী বা এনসিপি বলছে যে যেহেতু গণভোটে গণরায় এসেছে এবং চেতনা সকলে সাইন করেছে, এগুলো দ্রুত করতে হবে। এটার মধ্যে রাজনৈতিকভাবে ভিন্নতা আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু একই সাথে সাংঘাতিক রকমের ভিন্নতা আছে সেরকমও না। আপনাকে এই জিনিসটার এই প্রক্রিয়ার মধ্যে খেয়াল রাখতে হবে যে দীর্ঘদিন যে দ্বিমেরু রাজনীতি গড়ে উঠছিল বিএনপি ভার্সাস আওয়ামী লীগ, সেই একটি মেরু কিন্তু ভেঙে গেছে 5ই আগস্টের গণবিপ্লবের কারণে। ফলে আওয়ামী লীগ নাই, একটি রাজনৈতিক শূন্যতাও এই জায়গা থেকে আছে। সুতরাং একটা আমি বলবো যে রাজনৈতিক শূন্যতা পূরণের একটা প্রসেস বাংলাদেশে চলছে। আর একটা হলো ডেমোক্রেসি হিসেবেও আমরা যেটা অনুসরণ করে আসছিলাম, বারবারই ডিসরাপশন হয়েছে। 1973 সনে ইলেকশন নিয়ে যদি সমস্যা থাকলে একটা নির্বাচনের ব্যবস্থা গড়ে উঠছিল, 75 সনে বাকশালে সেটা শেষ হয়, আবার সামরিক শাসন আসে 75-এ, তারপর আবার যখন 79-এ ডেমোক্রেটাইজেশন প্রসেস শুরু হয়, 82 সনে এরশাদ ক্ষমতা দখল করে সেটা 9 বছরের জন্য শেষ হয়ে যায়। আবার 91 সনে একটি রাজনৈতিক গণতন্ত্র আইন প্রক্রিয়া শুরু হয়, সেটা 111-এর মাধ্যমে এক ধরনের ডিসরাপশন ঘটে, এবং তার ফলে আমরা 17 বছরের মোটামুটিভাবে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা দেখেছি। সুতরাং আজকের যে গণতন্ত্রের যাত্রা, এটা কিন্তু এক অর্থে নতুন যাত্রা। এখানে ট্রায়াল অ্যান্ড এরর, কিছু টেনশন থাকবে। এটা একদিক থেকে হয়তো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি রাজনৈতিক দলগুলোর কাছে। অফকোর্স অপোজিশন এবং পজিশন যারা আছেন তারা একসাথে জুলাই সনদ বাস্তবায়ন রিফর্মগুলো করলে অবশ্যই ভালো হতো, কিন্তু এখনো রাজনৈতিক সংকটের মতো কিছু আমি দেখছি না। কিছু আপনি দেখছেন না। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনার কাছে একটু আসি, আপনাদের কেন মনে হচ্ছে বিএনপি গণভোটের রায় মানছে না? ধন্যবাদ। এখানে আমার মনে হয় স্পেসিফিক্যালি আমাদের দল থেকে এভাবে বলা হয়নি যে বিএনপি গণভোটের রায় মানছে না, বাট গণভোটটা কি? গণভোটটা হলো সেই ভোট সেদিনই হয়েছে যেদিন কিন্তু বিএনপি সরকার গঠনের জন্য যে পরিমাণ ভোট দরকার ছিল, সেই ভোটের মাধ্যমে তো একই দিনে তো গণভোট হয়েছে। সুতরাং আপনি আমাদের যে গণভোটের যে রায়টা এসেছে জনগণ থেকে, সেই রায়টাকে যদি ইমিডিয়েটলি আমরা অ্যাকসেপ্ট না করে নেই, তাহলে কিন্তু সরকার গঠন যে ভিত্তিতে হয়েছে সেই ভিত্তিটা কিন্তু দুর্বল হয়ে যায়। সুতরাং গণভোটটাকে আমার মনে হয় গণভোটে জনগণের যে রায় ছিল হ্যাঁ পক্ষে, জুলাই সনদের পক্ষে, সেই জায়গাটাকে সমুন্নত করাটা হলো সবার ফার্স্ট স্টেপ হওয়া উচিত। এখানে আমার মনে হয় মানুষ একটু ভয় পাচ্ছে, কারণ আমরা দীর্ঘ সময় দেখেছি যে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। এই জন্য যখন গুমের মতো একটা সেন্সিটিভ ইস্যুতে গুম যে অধ্যাদেশটা, সেটাকে যখন এখনই মানে এই ইয়ার মাধ্যমে করা হচ্ছে না, তখন মানুষ ভয় পায় যে আমাদের কি আবার আমরা কি সেই হাসিনার আমলে ফেরত যাব কিনা। এই জন্য আমার মনে হয় যে এই যে ওনার ব্যারিস্টার নওশাদ জামির ভাই যেটা বলেছেন যে বিএনপি মাস্ট শো that they are very willing to do what the people expect them to do.
So এই যে সেখানেই তো willingness টা যদি প্রশ্নটি একটু যে দেখাতে পারে। আপনাদের কোথায় মনে হচ্ছে যে এখানে বিএনপির কোনো ধরনের আগ্রহের জায়গাটা কম, কারণ সংসদ শুরু হয়েছে মাত্র এবং এই সরকারের বয়স 1 মাস মাত্র পেরিয়েছে এবং এটি নিয়ে সংসদে আলোচনাও হচ্ছে। জুলাইয়ের বিষয়ে বিএনপি বারবার নিজের অবস্থান পরিষ্কার করেছে, তারপরেও আপনাদের আসলে শঙ্কার জায়গাটি কোথায়? আমি বলি যে এই যে অধ্যাদেশগুলো এগুলোর সময় হলো আপনার সংসদ শুরু হওয়ার পরে 30 দিন। আপনি 30 দিনের মধ্যে যদি এগুলাকে ইনকর্পোরেট না করা হয় তখন এটা ল্যাপস হয়ে যায়। তো গুমের যে অধ্যাদেশটা, ধরেন আমি যেটা সবচেয়ে বড়টা যেটা সেটার ব্যাপারে বলি, অনেকগুলো অধ্যাদেশের ব্যাপারে ডিসেন্ট নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, বলা হয়েছে যে 16টা অধ্যাদেশ যে পরে এটাকে আরো রিফাইন করে দেওয়া হবে। তো রিফাইনের মধ্যে গুমের ওখানে লেখা একটা জায়গায় বিএনপি নিজস্ব নোট আছে, আপনার সংসদীয় নোট, যে আপনার রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে যদি ধরে রাখা হয় তাহলে এটা গুম বলে গণ্য হবে না। তো এখন তো হাসিনার আমলেও কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার দোহাই দিয়েই তো এগুলো করা হয়েছে। তো এই জন্য আমার মনে হয় মানুষ অথবা বিরোধী দল যারা আমরা তারা ভয় পাচ্ছি, আমরা সেটা নিয়ে কথা বলছি। এবং ভাই যে বললেন খুব ভেরি ওয়েল সেইড যে এটাতে খুব বেশি সংকট না, এটা একটা ডেমোক্রেসির পার্ট। একটা সরকারি দল হলো একটা ডিসিশন নেবেন, বিরোধী দল যখন মনে করবেন যে ডিসিশনটা ওনারা পুরোটা সাপোর্ট করতে পারছেন না, তারা সেটা নিয়ে এটা প্রতিবাদ করবেন। এটাই হলো ডেমোক্রেসির সৌন্দর্য, যেটা আমরা গত 17 বছর দেখিনি। এখন আমরা দেখে হঠাৎ করে হয়তো আমাদের কাছে মনে হচ্ছে যে খুব বিরোধিতা হচ্ছে। আমার মনে হয় এটা খুব বিরোধিতা না, এটা হলো আপনার ডেমোক্রেসির সৌন্দর্য। খুব বিরোধিত না আপনি বলছেন, কিন্তু যে এখানে জোটের পক্ষ থেকে আন্দোলন এবং বিক্ষোভ মিছিল হয় আসলে সেটাই কতটা বিরোধিতা সে জোরালো না, আপনি কি তাই মনে করেন হেলেন জেরিন খান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যারা এসছেন তাদের প্রত্যেকেই। দেখুন, আপনি যে বিশেষটা যে কোন জায়গাটায় আসলে বিএনপিকে আপনারা সন্দেহ করছেন কিংবা আপনারা আস্থায় নিতে পারছেন না, এটা আমার মানে যে এবি পার্টির যে এসেছেন তার কাছে প্রশ্ন করেছেন। আমি যদি ওইটা সূত্র ধরে বলি, এটা হয়েছে কি, আমার মনে হয় কি বিএনপি সম্পর্কে এখন যে তরুণরা তাদের একটা মানে তারা আসলে দীর্ঘ 17 বছর, অথবা 17 বলবো না, 18 প্রায় 19 বছর হতে চললো, এমন একটা সময়ের মধ্যে দিয়ে তারা বড় হয়েছে। এই জায়গায় যে একটা সুন্দর রাজনীতি ছিল, একটা গণতান্ত্রিক মানে রাজনৈতিক প্রক্রিয়া ছিল, সেটার সাথে তারা আসলে কোনোদিন তাদের পরিচয়ই ঘটে নেই। মানে আমি দেখেন পার্লামেন্টে এখন কিন্তু ম্যাক্সিমাম যারা নির্বাচিত হয়েছে তাদের মধ্যে থেকে আপনি দেখবেন তরুণদের সংখ্যাটা অনেক বেশি। সেটা আমাদের দলে বলেন অথবা জামাত ইসলামী বলেন অথবা অন্যান্য যারা এনসিপি, তো একেবারেই তরুণ। তো এই তারা বড় হয়েছে, তাদের বুদ্ধি হয়েছে, তারা দেখেছে কাদেরকে একটা স্বৈরশাসক দীর্ঘ বছর, তাদের স্বৈরশাসকও বললে হবে না, মাফিয়া কিংবা একেবারেই বলা চলে যে চরম একটা ফ্যাসিস্ট সরকার, হ্যাঁ, যা তাদের বিপরীতে যে একটা মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে ছিল, যেটা আমরা দেখেছি। দেখেন, আমিও কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, আমরা কিন্তু অনেক সুন্দর রাজনীতি দেখেছি যেখানে সত্যিকার অর্থে কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। যেমন আমরা যখন রাজনীতিতে এসেছি তখন রাজনীতি পরিচয়টা ছিল যে ছাত্র রাজনীতি যারা আসতো তারা জীবনকে উৎসর্গ করেই কিন্তু রাজনীতিতে আসতো। রাজনীতি থেকে কিছু পাবে, রাজনীতি থেকে কিছু নিবে, রাজনীতি মানে ক্ষমতা, এটা আমরা স্বপ্নেও চিন্তা করতাম না। আমরা রাজনীতিতে এসেছি দেবার জন্য, জীবনকে উৎসর্গ করবার জন্য, এই চিন্তা নিয়ে। কারণ আমাদের ওই সময় যারা রাজনীতিতে ছিল সত্যিকার অর্থে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলেন, তিনি সেনাপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, অথচ তিনি যখন শহীদ হলেন তার স্ত্রী তার সন্তানদের জন্য এক কানা করে টাকা তিনি ব্যাংকে রেখে যান নাই, একটু সম্পদ বা জায়গা তিনি রেখে যান নাই তাদেরকে। তারপরে ধরেন এর পরবর্তীতে আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, আমার এলাকায় মন্ত্রী ছিলেন, শিল্প মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমার আব্বার খুব মানে বেস্ট ফ্রেন্ড ছিলেন, ওনার নাম ছিল আব্দুল মান্নান সিকদার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্যাবিনেটে ছিল। উনি জানেন একজন বিখ্যাত লয়ার ছিলেন, কিন্তু উনি মন্ত্রী হবার পরে যখন ওনার মন্ত্রী
অস্তিত্ব চলে যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানে যখন শাহাদাত বরণ করেন চলে যান, উনি কিন্তু লোকাল বাসে জীবনযাপন করতো। এবং আমাদের সময় যে সমস্ত রাজনীতিবিদ, ছাত্র রাজনীতি আপনি দেখেন, দুদু ভাই দেখেন, রিজভী ভাই দেখেন, কিংবা রিপন ভাই দেখেন, কিংবা আমাদের হেলাল ভাই বলেন, আমাদের এই যে স্বেচ্ছাসেবক দলের শফিউল বাড়ি বাবু, সে যে মারা গেল, কিন্তু তার স্ত্রী, তার সন্তানদের জন্য কিভাবে চলবে কিচ্ছু রেখে জানি। অথচ সে কিন্তু ছাত্র দলের সভাপতি ছিল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিল, কিচ্ছু রেখে দেয় জানি। এইটা কিন্তু রাজনীতি ছিল। আর আপনি পাশাপাশি দেখেন এই জুলাই আগস্ট ৩৬ জুলাইয়ের পরে যে সমস্ত তরুণ নেতৃত্ব আসলো, যারা উপদেষ্টা, মানে ৩৬ দিনেই কি মানে একটা ঘটনা ঘটে গিয়েছে, তারপরে ধরলাম না, তাদের নেতৃত্ব হয়েছে, তারা এসেই কিন্তু ক্ষমতার জন্য একদম অস্থির হয়ে গেল। কাজে আমি বলবো যে এই সুন্দর রাজনীতি, স্যাক্রিফাইসের রাজনীতি তারা দেখে নাই বিদায়ী তারা বিএনপিকে আস্থায় নিতে পারেনি। অথচ দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেন, দীর্ঘ ৯ বছর তিনি তো স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আবার তিনি 2 টার্ম কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, অথচ তিনি কিন্তু ভাড়া বাসায় থাকতেন, তার একটা ভালো গাড়িও ছিল না, এবং তার এমন কোনো ব্যাংক ব্যালেন্সও ছিল না। এই হচ্ছে স্বচ্ছতা, এই হচ্ছে স্যাক্রিফাইস, যেটা দেখে আমরা বিএনপি বড় হয়েছি। এবং আমাদের অন্যান্য যারা আমাদের দেখেন, এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসে কিন্তু কি করলেন, তিনি কিন্তু একটা এক্সাম্পল সৃষ্টি করেছেন। তিনি নিজের গাড়ি চালাবেন, তিনি সরকারি কোনো গাড়ি নিলেন না, তিনি ড্রাইভারের ভাড়া তিনি দিবেন, তিনি তেলের টাকা দিবেন। এইগুলো হলো স্যাক্রিফাইস। এই রাজনীতিটা তরুণ প্রজন্ম দেখে না, এই জন্য তারা বিশ্বাস করতে পারছে না। তো এই কারণে আমি বলবো, এই যে মানে আপনার যে নির্বাচনটি হয়ে গেল এবং গণভোটটি হয়ে গেল, এটা কিন্তু মানে এটার গণভোটটি প্রথম তো যে আমাদের যে কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনে কিন্তু গণভোটের এই বিষয়টা কিন্তু নাই। সেই কারণে কিন্তু বিএনপি বারবার করে বলছিল, যেহেতু এটা আমাদের বিদ্যমান যে কনস্টিটিউশন আছে সেখানে যেহেতু নেয়, সেটা তো যদি করাও হয় তাহলে সেটা তো পার্লামেন্টে রেকটিফাই করতে হবে। তো সেই কারণেই কিন্তু বিএনপির প্রথম থেকেই কিন্তু বিএনপি বলেছিল যে গণভোট আমরা অবশ্যই চাই, সেটা পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যখন ঐক্যমতে আসতে পারবো তখন সেটা আমরা গণভোটে দিতে পারবো। যেটা হয়েছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91-এ যখন তিনি ক্ষমতায় এলেন, রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে তিনি কিন্তু প্রধানমন্ত্রী শাসিত সরকারে গেলেন, সেটা কিন্তু নির্বাচনের পরে। কিন্তু দেখা গেল যে ওই যে অন্তর্বর্তীকালীন সরকারটা, যার মধ্যে আরেকটি যেটা এখন আমরা এনসিপির একজন নেতার মুখে যে উপদেষ্টাও ছিল তার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে যে বলেছিল যে ডিপ স্টেট তাদেরকে অনেক অফার করেছে। তা আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে আরেকটি সরকার ছিল, যারা কিন্তু বারবার করে বলছে এই মানে অনির্বাচিত সরকারটি 5 বছর থাকুক, তারপর তারা বলেছে যে নির্বাচন করার কোনো দরকার নাই, এই ধরনের তারা কিন্তু একদম বাংলাদেশের মানুষ আপনার নির্বাচন যদি 12ই ফেব্রুয়ারি হলো, তার পূর্ব মুহূর্ত, তার আগের দিন রাত পর্যন্ত কিন্তু মানুষ অনিশ্চয়তায় ছিল যে বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না, কারণ নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলছিল। তারপরও কিন্তু দেখেন বিএনপি এরপরও দীর্ঘ 9 মাস বিএনপি কিন্তু এই যে সংস্কার কমিশন একটা করা হয়েছিল, সেখানে কিন্তু বিএনপি প্রত্যেকটা ধাপে ধাপে তারা কিন্তু পর্যালোচনা করেছে, মতামত দিয়েছে, এবং কোনো মতামত দিতে গিয়ে তারা কিন্তু অনেক আনপপুলার হয়েছে। বিএনপিকে সেই থেকেই কিন্তু বলা হয়েছিল যে বিএনপি সংস্কারের বিপক্ষে একটা দল। অথচ দেখেন বিএনপি হচ্ছে সেই দল সবচাইতে ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েও বিএনপি 31 দফা দিয়েছিল, যখন জামাত ইসলাম 2014 সাল থেকে বাংলাদেশে নাই হয়ে গিয়েছিল, জামাত ইসলামের কোনো অস্তিত্ব ছিল না। আর এনসিপি বলতে তো কোনো কিছুই ছিল না। এনসিপি সবাই তো দেখা গিয়েছে ছাত্রলীগের সাথে একত্রে একাকার হয়ে তারা কিন্তু হলগুলোতে থেকেছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, অথচ ছাত্রদল কিন্তু পড়াশোনা করতে পারে নাই, হলগুলোতে যেতে পারে না, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে গেলেই তাদের মাথা ফাটিয়ে দিয়েছে, ধরে পুলিশের কাছে দেওয়া হয়েছে।
তারপরও কিন্তু বিএনপি দিনের আলোর মতো স্পষ্ট, যা কিছু করবে তারা কিন্তু কখনো মানুষের, কারণ বিএনপি সবসময় তো গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে। আপনি আজকে যদি কমিটমেন্ট ঠিক না রাখতে পারেন, 5 বছর পরে তো আপনার জনগণের কাছে যেতেই হবে। তখন জনগণ তো বলবে তোমরা তো কথা দিয়েছিল, তোমরা তো কথা রাখো নাই, তখন কিন্তু তারা আমাদেরকে ভোটটা দিবে না। তো সেই কারণে বিএনপি কিন্তু দেখেন শত অজনপ্রিয় হওয়ার পরেও নানা রকমের প্রোপাগান্ডা মুখামুখি হয়ে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। কারণ বিএনপি দেখেন সত্যি কথা কি, বিএনপি তো সরকার পরিচালনা করেছে, আর অন্য কোনো দলগুলোর কিন্তু সেই অভিজ্ঞতা নাই। কাজে বিএনপি তো জানে যে সরকার পরিচালনা করতে গিয়ে কি করতে হবে। আর আপনি দেখেন যে এই যে জুলাই সনদে যে সমস্ত বিষয়গুলো আনা হয়েছে, ম্যাক্সিমামে কিন্তু দেখা গিয়েছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে অথবা বিএনপিকে সামনে রেখে, অর্থাৎ যেভাবেই হোক বিএনপিকে আটকে ফেলতে হবে এইরকম একটা নিয়ে। তারপরে কিন্তু বিএনপি সব কিছু মেনে নিয়ে নোট অফ ডিসেন্ট সহ যা সারা বাংলাদেশ না সারা পৃথিবীর সামনে আপনারা জানেন যে জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছিল পার্লামেন্টের সামনে দক্ষিণ প্লাজায়, সেখানে কিন্তু আরও 30টি দল স্বাক্ষর করেছিল একমাত্র এনসিপি ছাড়া। সেখানে সেইটা কিন্তু দেখা গেল যে ওখানে প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টারা ছিল, অথচ রাতারাতি তারা কিন্তু বিএনপির সাথে অন্যান্য দলগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করে তারা কিন্তু নির্বাহী আদেশে তারা দেখা গেল যে জুলাই সনদ দিয়ে এবং সেটা গণভোটে দেওয়ার জন্য এবং একই সাথে সংবিধান সংস্কার আমরা কিন্তু আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো সেখানে কিন্তু আমরা উল্লেখ করেছি আমরা ফিরবো এই আলোচনায়, আমরা আলোচনায় ফিরবো। খাজা মাইনুদ্দিন, আপনার কাছে যদি আসতে চাই, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে তো এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের যে জায়গাটি সেটি নিয়ে সংসদকে জানানোর পাশাপাশি আমরা দেখেছি যে সংবিধান সংস্কারের জন্য একটি আলাদাভাবে কমিটি গঠনের এক ধরনের প্রস্তাব দিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা লক্ষ্য করেছি। এবং সেখানে বলা হয়েছে যে সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন তারা প্রতিনিধিত্ব করতে পারবেন, অর্থাৎ সরকার, বিরোধী দল এবং একই সাথে বাইরের বিশেষজ্ঞরাও যদি এখানে যুক্ত হতে পারেন সেটি রাখা হবে সুযোগটি। আপনার কাছে কি মনে হয় সেই জায়গায় এরই মধ্যে বিরোধী দল থেকে কিন্তু বলা হয়েছে যে তারা হচ্ছে সেই বিশেষ কমিটিতে থাকবে, কিন্তু যখন সেটি পর্যালোচনা যেই করা হবে যে প্রক্রিয়ায় বা সেই কমিটি যখন কাজ করবে তখন তারা সেখানে থাকতে চান না? তাহলে আসলে বিষয়টা কেমন হলো? আমি আগে বলেছি যে দুঃখিত যে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে কিছু দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, অবিশ্বাস থাকবে, এটা অমূলক কিছু না। কিন্তু এই সংসদের শুরু থেকে ডে ওয়ান থেকে আমি বলবো, শপথ নেওয়ার দিন থেকে সরকার এবং বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে, এই যে সাংবিধানিক সংস্কার, জুলাই সনদ, এই সমস্ত বিষয়ে যে ভিন্নতাটা ডে ওয়ান থেকে লক্ষ্য করা যাচ্ছে বা যে পলিটিক্যাল স্ট্যান্ড নিয়েছেন দুই পক্ষ, এটা না নিলে ভালো হতো। কারণ হচ্ছে সরকার হিসেবে বিএনপি কিন্তু শুধু বিএনপি না, বিএনপি একটি রাজনৈতিক দল, আবার বিএনপি একটি সরকার। ফলে বিএনপি রাজনৈতিকভাবে আগে যে অবস্থান নিয়েছিল, সরকার আসার পর বিএনপির যে হুবহু সেই অবস্থান থাকবে এটা মনে করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে শুধু এখানে বিএনপি ডিকটেট করে না, এখানে আমাদের ভূমিকা থাকে, ক্ষমতার একটা নিজস্ব ডায়নামিক্স আছে, ক্ষমতার চারপাশে কিছু মানুষ গড়ে ওঠে, কিছু সুবিধাভোগী মানুষ গড়ে ওঠে, এবং যেটাকে আমরা ডিপ স্টেট বলি। ডিপ স্টেট বলার সাথে সাথে আমরা কেউ কেউ মনে করি যে ডিপ স্টেট মানে শুধু ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই। ডিপ স্টেট মানে তো শুধু তা না, ডিপ স্টেট মানে এর বাইরে সিভিল ব্যুরোক্রেসি থাকে। তারপরে আমি যদি খুব র ল্যাঙ্গুয়েজে বলি, রাজনৈতিক নেতাকর্মী, বিশেষ করে যারা মন্ত্রী থাকেন বা ক্ষমতাসীন থাকেন, তাদের চামচারা থাকে, তারা ডিপ স্টেটের পার্ট। এবং আরেকটা ভয়ঙ্কর গ্রুপ থাকে ডিপ স্টেটে, সেটা খুবই পাওয়ারফুল থাকে, যেটাকে অলিগার্কি বলি আমরা। শেখ হাসিনার সময় যারা সবচেয়ে পাওয়ারফুল ছিল, সালমান রহমান, গং ইত্যাদি ইত্যাদি। এবং তারা যেহেতু তাদের কাছে টাকা থাকে, তারা টার্ম ডিকটেট করে। তাদেরকে আপনি ইনভিজিবল ফোর্সেস ইন এভরি কান্ট্রি, আমেরিকাতেও আছে, ইন্ডিয়াতেও আছে, বিভিন্ন দেশে আছে। সে এই যে অলিগার্কিক্যাল ফোর্স, তাদেরও সে থাকে, সংস্কার কতটুকু সে হতে দিবে, কতটুকু হতে দিতে চায় না, সে নানাভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। সুতরাং ব্যাপারটি কিন্তু সরকারে আসার সাথে সাথে জটিল হয়ে যায়। সুতরাং আমার প্রথম বক্তব্য হচ্ছে, সরকার বিরোধী দলের প্রথম দিক থেকে যে ভুল বোঝাবুঝিগুলো ক্রিয়েট করা হয়েছে, এটা না করলে ভালো হতো, তাহলে স্মুথ হতো। আর 2 নম্বর হচ্ছে, বিরোধী দল অনেকগুলো ইস্যু পেয়ে গেছে বাই দিস টাইম। এইটা বিএনপি দল হিসেবে কতটা রাজনৈতিকভাবে চিন্তা করে করেছে আমি জানি না। সংস্কার নিয়ে জুলাই ধরনের ইস্যু পেয়েছে বলে আপনারা? জুলাই সনদ নিয়ে, সংস্কার নিয়ে বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে, সেটা
সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে বারে বারে বলার চেষ্টা করা এবং একটি আমলাতান্ত্রিক প্রসেসের ইঙ্গিত বহন করে। ফলে ওই জায়গাটা অপোজিশন কিন্তু ওই যে সন্দেহ অবিশ্বাসের যে পয়েন্টটা তুলেছে, যদি একসাথে কাজগুলো ডে ওয়ান থেকে শুরু হতো, অপোজিশনের কাছে এই ইস্যুটা যেত না। এখন সে পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্টের বাইরে, মাঠে আগামীতে রাজনীতি করার অপোজিশনের দিক থেকে সুযোগটা পেয়ে গেছে। সুতরাং এই অবস্থা মেনে নিয়ে কিন্তু আমাদের এখন আলোচনার ব্যাপারটা থাকতে হবে, যেখানে পার্লামেন্টে অপোজিশন একটু সুবিধাজনক অবস্থা আছে এই ইস্যুতন্ত্র, এই কারণে যে অপোজিশন বলছে যে আমি সুবিধাজনক হলে আমি আলোচনা এতটুকু থাকবো, না হলে আলোচনাটা থাকবো না। এটা একটা। তবে ওই একটা পুরনো কথা বলি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, বলা কিছু নেই। এটা আগে যে অর্থে বলা হতো, ওই একটা ভুল ব্যাখ্যা করা হতো। মানে আমি আজকে একটা কথা বলছি, আগামীকাল ভিন্ন কথা বলবো, পরশুদিন আরেকটা মিথ্যা কথা বলবো, ওইটা হচ্ছে শেষ কথা বলে কিছু না। ওইটা ব্যাখ্যা করার চেষ্টা হচ্ছে গত 17 বছর। আসলে শেষ কথা বলতে কিছু নাই, যে আজকে ওনার সাথে আমার দ্বন্দ্ব আছে, আর পরশুদিন মিত্র হতে পারে, এইটা হচ্ছে শেষ কথা বলে কিছু নাই। আজকে ডিসপিউট আছে, কালকে আমরা ডিসপিউট মিটিয়ে ফেললাম, তাহলে তো আমরা এগ্রিমেন্টে চলে আসলাম। সেই সুযোগ থাকবে এই সংসদে, আমি মনে করি। আপনি মনে করেন যে সেখানে এই সুযোগটি থাকবে, কিন্তু এই জায়গায় যখন বিরোধী দল থেকে বলা হচ্ছে যে এমন দাবিও আসলে উঠেছে, সাবেক যে প্রধান উপদেষ্টা তাকে এই রাজনীতির ভিতরে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ এই আন্দোলনে যুক্ত করার একটা আহ্বান জানাচ্ছে তারা, সেটি কতটুকু আসলে যুক্তিসঙ্গত বলে আপনার কাছে মনে হয়? নাকি এইটাও অনেকটা রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, একটা এক ধরনের বক্তব্য? রাজনীতিতে ইস্যু যখন ক্রিয়েট হয় বা রাজনৈতিক দল ইস্যু ক্রিয়েট করতে চায়, আপনি তাকে তো থামাতে পারবেন না। কারণ হচ্ছে রাজনীতিতে স্টেক হোল্ডার একজন থাকে না। স্টেক হোল্ডার সরকার থাকে যেরকম, বিরোধী দল থাকে। সরকার বিরোধী দল কি শেষ হয়ে গেল? এর বাইরে স্টেক হোল্ডার নাই? ভিন্ন স্টেক হোল্ডার আছে, ব্যবসায়ীরা স্টেক হোল্ডার, ছাত্ররা স্টেক হোল্ডার, দোকানদারদের সমিতি আছে সারা দেশে, ব্যবসায়ীদের যে সমিতি, ছোট ছোট সমিতি, তারা স্টেক হোল্ডার। নাগরিকদের একটা ভয়েস থাকে, নানা ফরম্যাটে নাগরিকদের ভয়েস, সেগুলো স্টেক হোল্ডার। সুতরাং প্রফেসর ইউনূসের সরকার যে স্টেক হোল্ডার ছিলেন এই প্রসেসের, তাদের কথা ইনফ্যাক্ট বারে বারে আলোচনায় আসবে। সেটা আমার মনে হয় যে সরকার এবং অপোজিশনের দিক থেকে আমি খেয়াল করেছি যে দুভাবে পক্ষ থেকেই প্রফেসর ইউনূসের সরকারের অনেক কিছুকে সমালোচনা করা হয়। অফকোর্স প্রফেসর ইউনূসের অনেক জায়গায় সমালোচনা করার সুযোগ আছে। ওই সরকারের রাজনৈতিক ভুল ছিল, রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল, কারণ রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয় সেই সরকার ছিল না। আর একটু রাজনৈতিক বোঝাপড়া থাকলে ওই সরকারের আজকের রাজনৈতিক সংকট আরও কম হতো। কিন্তু যা হয়ে গেছে সেটা তো আপনি ফিরতে পারবেন না। কিন্তু একটা জায়গায় ওই সরকারকে অ্যাপ্রিসিয়েট করতে হয় যে একটি ট্রানজিশন ম্যানেজ করেছে ওই সরকার, সীমাবদ্ধতা সত্ত্বেও। অর্থনীতি, বিশেষ করে আমাদের ফরেন এক্সচেঞ্জে যা কোলাপস করার জায়গায় চলে গেছিলো, সেটা ম্যানেজ করেছে সেই সরকার। এবং সেই সরকার একটি মোটামুটিভাবে গ্রহণযোগ্য, মানুষ ব্যাপকভাবে ভোট দিয়েছে, এরকম একটি ভোট গ্রহণ অনুষ্ঠান করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়েছে। সুতরাং আমরা ওই যে ট্রানজিশনাল সময়টা, সেটাকে অতিশয় কাদা ছোড়াছড়ি না করে প্রয়োজনে ওই সরকারের যদি ভয়েস রিফ্লেক্টেড হওয়ার প্রয়োজন হয়, আমি খুব দোষের কিছু দেখি না। তাদের সমালোচনাও হবে, তাদের প্রশংসাও হবে। এই সমালোচনা হলেও দোষের কিছু আমি দেখি না, সমালোচনাও হবে। কিন্তু সমালোচনা করবার মতো অবস্থা আসলে এখনো তৈরি হয়েছে কিনা, কারণ আমরা তো সময়টাই দিচ্ছি না। আমি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি, ওই ইন্টারিম গভর্নমেন্টের কিছু সমালোচনা কিন্তু হবে। সেটা রেস ধরে তো এখন হচ্ছে বর্তমান সরকারকেও তো সমালোচনা করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। রাজনীতিতে আপনাকে হিট নিতে হবে। আপনি যখন সেলিব্রিটি, ধরেন রাজনীতি করেন না কিন্তু সেলিব্রিটিতে হলে আপনাকে হিট নিতে হয়। রাজনীতিতে যখন আসছেন, আমাকে সাবেক একজন ফিলিপিনো প্রেসিডেন্ট, ভদ্রলোকের নাম ছিল ফিদেল রামোস, একবার আমার একটা ইন্টারভিউ দিয়েছিলেন। আমি তখন খুব ইয়াং রিপোর্টার, তো উনি অনেকগুলো সংগঠনে জড়িত ছিলাম। জিজ্ঞেস করলাম যে হাউ ডু ম্যানেজ দিস? হি ওয়াজ লাফিং। বললেন যে আমি পৃথিবীর যে কোনো দেশে আপনি যখন পলিটিশিয়ান, আপনাকে 8টা বল খেলতে হয়, আপনি একটা বলও মাটিতে পড়তে দেওয়া যাবে না। ইউ হ্যাভ টু প্লে উইথ দিস। ইউ আর এ পলিটিশিয়ান, আপনাকে হিট নিতে হবে। অবশ্যই। কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে এই ধরনের মানসিকতার আসলে নেতা পাওয়াটা বা সেরকম সরকার, সেরকম মানসিকতার লোকজন পাওয়া খুবই দুষ্কর, কারণ আমরা আসলে সমালোচনা নিতে পারি না, আমাদের ভুল ভ্রান্তি আমরা আসলে নিতে পারি না, আমরা সেটা আক্রমণাত্মক জায়গায় চলে যাই। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, সেটি হচ্ছে জানতে চাই আপনার কাছে, সামনের দিনগুলোতে যেহেতু সংসদ এখন বসছে, অধিবেশন চলছে, সেখানে জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে সংবিধান সংস্কার পরিষদের বিষয়গুলো নিয়েও একটি কমিটির যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেখানে আপনারা কতটুকু আশ্বস্ত হতে পারেন যে আপনারা যে ধরনের সংস্কারের দাবি করছেন সেইটি কিছুটা হলেও সেখান থেকে সুফল আসবে? ধন্যবাদ। আমি একটু যদি মনে করিয়ে দিই, আমাদের ঐক্যমত্য কমিশন হয়েছিল, 9 মাস ছিল। হ্যাঁ, তো ঐক্যমত্য কমিশনে আমরা একটা জিনিস নিয়ে খুব মজা করতাম
যে আমরা অনেকগুলো 34টা দল ছিলাম, তো দেখা যেত যে কোনো একটা বিষয়ে যদি বিএনপি অথবা এনসিপি অথবা জামাত ভেটো দিত, সে যে মানে পুরো আলোচনাটা হয়তো 2 দিন ধরে হচ্ছে, সব দল খুব সুন্দর সুন্দর লজিক দিচ্ছেন, কিন্তু পুরাটা ব্রেকডাউন করতো যে কোনো একজন ভেটো দিলে। তা আমরা দুষ্টামি করে বলতাম যে এই 3টা দল হলো সিকিউরিটি কাউন্সিল আর আমরা হলাম এমনি এমনি। তো এই 3টা দল যেগুলিকে যেই ম্যাটার গুলাকে জরুরি মনে করে, তাহলে সেগুলোই শুধু আলোচনা হোক, সবকিছু আলোচনা করে আসলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো ওরকমই যদি আপনার যে সংবিধান সংস্কার কাউন্সিলটা হবে, এখানে যদি আপনার লাইভলি আলোচনা হয় এবং সব পক্ষ, যেটা ভাই একটু আগে বললেন যে ডিসপিউট যদি রেজলিউশন হয় এবং মিত্র হয়ে যায়, তাহলে তো খুবই ভালো, ওয়েলকাম। আমরা মনে করি এটা খুবই ভালো একটা উদ্যোগ। কিন্তু যদি সবকিছুর পরে ধরেন আপনার অনেক আলোচনা হলো, সব জায়গায় মোটামুটি এক জায়গায় কাছাকাছি এক জায়গায় গেলেন, হঠাৎ করে যদি সরকার পক্ষ থেকে দাঁড়িয়ে বলা হলো কিন্তু সংবিধানে তো এটা হবে না, এটা বলে যদি বাতিল করে দেওয়া হয়, তাহলে তো আসলে আলটিমেটলি এই জিনিসটা খুব একটা কাজের হবে না। সুতরাং আমার আশা থাকবে যে যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকু ডিসপিউট রেজলিউশনটা এই সংবিধান সংস্কার কাউন্সিলের মাধ্যমে হবে এবং আমরা আরো নিয়ারার একটা জায়গায় মিট করতে পারবো। কিন্তু হেলেন জেরিন খান, সেটি হচ্ছে যে সংবিধান সংস্কার করবার জন্য যে বিশেষ কমিটিতে গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি কি আসলে করার খুব একটা কি দরকার ছিল কি? এটা তো সংসদেই আলোচনা করে, যেটি কথা বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের মন্ত্রীরা, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু বলছেন যে সংসদেই আমরা আলোচনা করে বিষয়টা ফয়সলা করি, কিন্তু বিরোধী দল এক ধরনের অনাস্থার জায়গায় সেখানে তৈরি করেছিল। দেখুন, বিএনপি সবচেয়ে যে বিষয়গুলো এখানে নিয়ে আসার দরকার, সেটা হলো বিএনপি 2/3 মেজরিটির চেয়েও বেশি আসন পেয়েছে। সেই কারণে বিএনপিকে কিন্তু জনগণ বিএনপিকে সম্পূর্ণ বৈধতা দিয়ে দিয়েছে। বিএনপি মানে যে কোনো বিষয় পার্লামেন্টে এনে আলোচনার ভিত্তিতে বিএনপি চাইলে সেটাকে মানে যদি মনে করে যে তাদের পক্ষে নিয়ে আসবে, তাহলে নিয়ে আসতে পারে ভোটের মাধ্যমে, যদি ভোট মানে 2/3 মেজরিটির সবাই যদি ভোট দিয়ে থাকে। তাই সেই কারণে আমরা এই গণভোট যেহেতু সংবিধানে নাই, সেটা তো পার্লামেন্টে রেকটিফাই করতে হবে। তা পার্লামেন্টে তো মানে আমাদের যেহেতু 2/3 মেজরিটি আছে, সেটা তো আসলে আমরা মনে করি যে আমরা যেটা বলবো সেটাই, কিন্তু সেটা তো বিরোধী দল মানছে না। কিন্তু আমরা তো গণতন্ত্রের মানে আমরা সম্পূর্ণ গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে মানে আমি যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা ভোট দেন এবং যারা ভোট দিতে জানে সবারই প্রধানমন্ত্রী আমি। তা আমরাও মনে করি যেহেতু আমরা সরকারে আছি, বিরোধী দলও তো সরকারের একটা পার্ট, যেটা ভাই বলেছিলেন। কাজে বিরোধী দলকে আমরা আস্থায় রেখে সব কিছু করতে চাই, কিন্তু বিরোধী দল কিন্তু যেটা মানে মনে হচ্ছে তারা প্রথম থেকেই কিন্তু, আর এখানে আমি আরেকটু বলতে চাই, কোনো একদিন ইতিহাস কিন্তু আমি মনে করি যে এমনও হতে পারে, আজকে খায়রুল হককে যেমন আপনার ওই যে তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে দেওয়ার জন্যে, কিংবা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্যে আজকে, এবং বাংলাদেশে দীর্ঘ 17 বছর যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে এই জাতি জীবনযাপন করেছে, তার জন্য খায়রুল হককে সবার আগে কিন্তু আসামির কাঠগড়ায় দায় করা হয়। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারটিও যেই কাজটি করেছে, যদি কোনো কারণে আপনি মনে করেন যে আমি এটা বলতে চাই না, কারণ দীর্ঘ 17 বছর আজকে যারা আপনার পার্লামেন্টে আছে, সেটা সরকারি দল বলেন কিংবা বিরোধী দল বলেন, সবাই কিন্তু এই 17 বছরে মিলেমিশে একাকার হয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছে। কাজেই তারা আর এমন কোনো ভুল করবে না যে এই ভুলের জন্য আবার জাতি খেসারত দেবে, যেই ভুলের জন্য দলগুলো খেসারত দেবে। তারপর আমি মনে করি যে কোনো কারণে হলে এই জন্য কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারটি আসামের কাঠগড়ায় দাঁড় হবে। দেখেন, দীর্ঘ 9 মাস আলাপ আলোচনা করে তারপরে আমরা প্রথমেই শুনেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি বলেছিলেন জুলাই সনদ সেটাই হবে, যে আমরা
প্রত্যেকটা বিষয় নিয়ে আসবো, যে বিষয়গুলা আলোচনার ভিত্তিতে সব দল ঐক্যমত হবে, সেই ঐক্যমতের ভিত্তিতে যেটা হবে সেটা হবে জুলাই সনদ। আর যেটাতে আমরা দলগুলো ঐক্যে যেতে পারবে না সেগুলো যার যার ম্যানিফেস্টোতে দিয়ে দিবে, এটা কিন্তু তিনি বলেছিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেখান থেকে কিন্তু তারা সরে গেলেন, এবং সরে গিয়ে তারা তো নানা রকমের গল্প কাহিনী করেছেন। একটা নির্বাচনের ডেট দেওয়ার জন্যই তারা কিন্তু অনেক প্রায় বছরের মতো, 1 বছরের মতো সময় নিয়েছেন। তো এগুলো কিন্তু করেছেন। সর্বশেষ দেখেন সব দলগুলা স্বাক্ষর নিলেন, তারপরে তিনি গণভোটে যেটা দিলেন, সেই গণভোটের যে আদেশ, সে আদেশটাও তো যে প্রেসিডেন্ট যে দিবেন সেটাও কিন্তু তার দেওয়ার কোনো রাইট নেই। মানে পদে পদে কিন্তু মানে কি বলবো, অরাজকতা করে যাওয়ার জন্য পদক্ষেপগুলো দেওয়া হলো। সেই জায়গা থেকে এখন মানে জাতীয়তাবাদী দল কিংবা বিএনপি কিংবা আমাদের সরকার চেষ্টা করছে সকলকে নিয়ে। সেই কারণে এই যে সংবিধান সংস্কার কমিশন যে নতুন কমিটি, সেটার কথা বলা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব রেখেছেন, তবে বিরোধী দলের পক্ষ থেকে বলছিল 50-50, মানে সমান সংখ্যক। তো সেটা তো সম্ভব না, কারণ পার্লামেন্টের আনুপাতিক হারেই হয়তো বা কমিটি যদি রাজি হয় তাহলে যে কোনো সময় বসে গিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে, এটাই তো আসলে গণতন্ত্রের বিউটি। আপনার পক্ষে বিপক্ষে থাকবে, বিরোধী দল যৌক্তিক আলোচনা মানে প্রেশার সবসময় সরকার তারা বলেছে সেই কমিটিতে তারা থাকবে, কিন্তু যখন হচ্ছে এই প্রক্রিয়াটি যাচাই বাছাই হবে বা আলোচনা হবে তখন তারা সেখানে থাকতে চায় না। এইটাই তো সমস্যা, এটা তো আমরা প্রথম থেকে, তারা তো ওই যে এই দ্বিচারিতা যে এখন শুরু হয়েছে তা না, আমরা একদম প্রথম থেকেই দেখেছি। মানে বিএনপি সম্পর্কে নানা রকমের প্রোপাগান্ডা করেছে, বিএনপি মানে এক দল তাড়িয়েছি আর এক দলকেও দিব, এখনো কিন্তু ওদের এক একজনের বক্তব্য শোনেন না, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগ গেছে যেই পথে, এই পথে আবার এরকম। কিন্তু তাদের যে চিন্তা চেতনা, অথচ তারা চিন্তা করে না বিএনপি মানে রুটটা কোথায়। বিএনপি এত নির্যাতনের পরেও, এত নিপীড়নের পরেও বিএনপি একদিনের জন্য ঘরে থাকে নাই। বিএনপি নেতারা জেলে গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু কখনো গুপ্ত হয় নাই, গুপ্ত রাজনীতি করে নাই। বিএনপির এই জায়গায় হলো মূল শক্তি। কাজে বিএনপিকে আরেকটা বড় শক্তি হচ্ছে বিএনপির মূল নেতৃত্বের সততা, বিএনপির মূল নেতৃত্বের দেশপ্রেমিকতা। সেখানে তারা কোনো দিন আপোষ করেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেন নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও করেন নাই। সেই কারণে তারা বুঝতে পারছে না যে মানে তারা যে কি কথা বলছে। কাজে তারপরও আমি মনে করি যে আমাদের দল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদারতা দেখাচ্ছেন, ইনশাল্লাহ মানে এই বিরোধী দলকে, এবং তারাও বুঝতে পারবে। আজকেই দেখেন না তারা যে করেছে, এটা যাতে এরকম একটা সময় কি আজকে সে রাজপথে যাওয়ার কোনো মানে সময় ছিল? দেখেন যেখানে তেলের জন্য সারা বিশ্ব হাহাকার, আমাদের দেশেও যদিও সরকার, আমি মনে করি আমাদের সরকার এই জায়গায় খুবই দক্ষতার পরিচয় দিচ্ছেন। আমরা জানি যে তেলের কোনো সংকট নাই, কিন্তু ওই যে বিশ্বর যে প্যানিক, ওইটাতেই কিন্তু মানুষ এখনো মানে প্যানিকে আক্রান্ত, তারা কিন্তু আস্থা ফিরিয়ে আনতে পারছে না। এই জায়গায় আমরা কথা বলতে চাই যে সরকার যে এই যে একটা সমস্যা। আরেকটা দেখেন যে হামের প্রকল্পে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার এই যে ভ্যাকসিন না আনার কারণে আজকে অনেকগুলা শিশুর জীবন দিতে, এরকম একটা অবস্থায় তারা কি এবং এই হামের যে ভ্যাকসিন না থাকার কারণে যেভাবে শিশু মৃত্যু হয়েছে, তার জন্য আমরা শুধু শুনছি যে গেল সরকারের অবহেলার কথা, কিন্তু দায়ী করা হবে কিনা, আইনের আওতায় কাউকে নিয়ে আসা হবে কিনা, সেই বিষয়টি আসলে আমরা জানতে চাই, আমরা আলোচনা করবো। তো রাজনৈতিক আলোচনা একটু শেষ করতেই চাই ব্যারিস্টার নাসরিন সুলতানা আপনার কাছ থেকে। সেটি হচ্ছে যে আমরা দেখছি এই জুলাই সনদ নিয়ে 9 এপ্রিল দেশব্যাপী বিক্ষোভের পাশাপাশি 24 এপ্রিল ঢাকায় সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে 11 দলীয় জোটের পক্ষ থেকে। সময়টা কি খুব দ্রুত হয়ে যাচ্ছে কিনা? আপনারা তো সরকারের কাছে আপনাদের প্রস্তাব বলেন, সংসদে বলেন, আজকে রাজপথে আলোচনা করেছেন, সেই জায়গায় সামনের দিনগুলোতে আবারও যদি এরকম আন্দোলন সামনে আসে, সেটি কিছুটা দ্রুত হয়ে যাচ্ছে কিনা? এখানে যেটা সবচেয়ে বড় বিষয় যে জোট, যদিও বলা হয় 11 দলীয় জোট, বাট আমরা জোটের খুবই স্মল একটা পার্ট, মানে কি বলা যায়, সবচেয়ে ছোট দল বলা যায় এখন।
তো এই ডিসিশনটা তো আমাদের না, এটা হলো জামাতের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং আমি যে একটু আগে যেটা বলেছেন যে আপনারা যে জামাত বিরোধী দলের থেকে বলেছেন ওনারা কাউন্সিলে থাকবেন, কিন্তু কাউন্সিলে যাচাই বাছাই থাকবেন না। ইভেন আমি মনে করি এই ডিসিশনটা হলো নট ওয়েল টেকেন, কারণ আপনি যদি কাউন্সিলে থাকেন যাচাই বাছাই আপনাকে থাকতে হবে, আপনাকে ফুল ফ্লেজেড। কিন্তু এই ধরনের কোনো সমাবেশ বা কোনো যখন বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে দল জোটের পক্ষ থেকে, তখন তো জোটের সবার সাথে নিশ্চয়ই আলোচনা করেই সিদ্ধান্তটা নেওয়া হয়। অ্যাপারেন্টলি এটাকে বলে অ্যাপারেন্টলি। কিন্তু আচ্ছা, খাজা মঈনুদ্দিন, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে এই যে এই ধরনের বিক্ষোভ, এই ধরনের আন্দোলন হওয়ার সুযোগে অন্য পক্ষ আসলে কোনো সুবিধা নিয়ে নিতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, একেবারেই না, একেবারে না। এই কারণে বলছি যে আন্দোলন, সংগ্রাম, ডেমনস্ট্রেশন, প্রোটেস্ট, এগুলো ইটস এ বিউটি অফ ডেমোক্রেসি, ইটস এ কম্পোনেন্টস অফ ডেমোক্রেসি। এবং আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু এই অঞ্চলে দক্ষিণ এশিয়াতে বা উপনিবেশিক শাসিত যেসব দেশ ছিলাম, সেখানে কিন্তু গণতন্ত্রের বয়স 100 বছরও হয়নি, এবং জাতি হিসেবে ডেমোক্রেটিক ফরমেশন হয়নি। আমরা বাংলাদেশ ধরেন দেশ হিসেবে, আমরা জাতি হিসেবে, বাংলাদেশ জাতি হিসেবে আমরা কিন্তু নতুন, খুব পুরনো না, মানে 60 বছরও হয় নাই, মানে পলিটিক্যাল এন্টিটি হিসেবে। সুতরাং এইখানে এই ট্রান্সফরমেশন থাকবে। ইউরোপে যেখান থেকে আমরা ডেমোক্রেসির ধারণাগুলো ধার করেছি, সেখানে যখন ডেমোক্রেটিক রেভলিউশনগুলো হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, ইংল্যান্ড রেভলিউশন বলেন, সেখানে কিন্তু বছরের পর বছর কচু কাটা হয়েছে, লিটারালি। স্পিকার মেরে ফেলা হয়েছে পার্লামেন্টে একজন স্পিকার না, একাধিক স্পিকার মারা হয়েছে ইংল্যান্ডের মতো জায়গায়। ওই সব টেস্ট করে করে ডেমোক্রেসি আসছে। আমাদের কাছে সবচেয়ে বড় এক্সাম্পল তো আমেরিকান ডেমোক্রেসি ইজ এ মিরাকল। 200 বছরের উপরে এই যে 4 বছর পর পর ট্রান্সফার অফ পাওয়ার, মাঝখানে 2 বছর পর মিড টার্ম ইলেকশন, এটা মোর দ্যান এ মিরাকল, যেখানে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার চলে এসছে। এটা এই এক্সাম্পল একটাই পৃথিবীতে, আমেরিকা। আর কোনো দেশে এই এক্সাম্পল সে অর্থে নাই। সুতরাং আমাদের এখানে যে চট করে পিসফুল ট্রানজিশন হবে, সেটা মনে করার কারণটা আমি বলি। 5ই আগস্টে এটাকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন যে মানুষ রাস্তায় নেমে আসলো, তার আগে এক মাসের মতো একটা ফাইট হলো, সেটা নানা ধরনের রক্তাক্ত ফাইট হয়েছে, কোনো সন্দেহ নেই। নর্মাল ফাইট করে সাংবিধানিক কাঠামোর মধ্যে শেখ হাসিনাকে বিদায় করা যায়নি, রক্তাক্ত ফাইট রাস্তায় হতে হয়েছে, তরুণরা বুকের রক্ত ঢেলে দিয়েছে। সে অবস্থায় শেখ হাসিনা যে বিদায় নিয়েছে, কনস্টিটিউশন মেনেও বিদায় নেয়নি, অনেকে কি পদত্যাগপত্র এখনো খুঁজে বেড়ায়। যে প্রেসিডেন্ট, ওই যে আশরাফ ঘানি কিংবা ইরানের রেজা শাহ পাহলভি যারা পালিয়ে গেছে, তাদের কি পদত্যাগপত্র কেউ খুঁজেছে নাকি? পদত্যাগপত্র ইররিলেভেন্ট। রাষ্ট্রপ্রধান কিংবা প্রধানমন্ত্রী কোনো দেশ থেকে পালিয়ে গেলে ওটা অটোমেটিক্যালি পদত্যাগের বিষয় থাকে না। সুতরাং 5ই আগস্ট যে কোটি জনতা রাস্তায় নেমে আসলো, এই যে জনতা রাস্তায় নেমে আসলো, এটা একটা ম্যান্ডেট, ওটা একটা ইলেকশন। কারণ হচ্ছে মানুষ তার ভয়েস বুঝিয়ে দিয়েছে যে আমরা এইটা চাই, শেখ হাসিনা চলে গেছে, আমরা এই পজিশন চাই। ওইটি মানুষ, কোটির জনতা রাস্তায় নেমেছে, কিন্তু প্রসেসটা তো পিসফুল ছিল না। সুতরাং মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নোট ডাউন করা হয়নি 5 তারিখে। জুলাই আন্দোলনটা সফল হয়েছে উইদাউট এনি ডিক্লারেশন। সাধারণত একটা ডিক্লারেশন থাকে, সেই ডিক্লারেশন করতে আনফর্চুনেটলি 1 বছর লেগেছে, এবং ঘষা মাজা করে মানুষের প্রত্যাশা আদৌ ছিল কি ছিল না, জোর করে চাপিয়ে দেওয়া, কিছু বানানো, শব্দের গাঁথনি, নানা কায়দায় একটা জুলাই ঘোষণা দেওয়া হয়েছে। আমি জুলাই ঘোষণাকে মোটেও ছোট করে দেখছি না, কিন্তু মানুষের যে 1 বছর আগের যে প্রত্যাশা, তার প্রোটেস্ট, তার আবেগ অনুভূতির সেই রিফ্লেকশন কতটা হয়েছে, সেখানে প্রশ্ন থেকেই যায়। সুতরাং মানুষের প্রত্যাশা যখন কোনো জায়গায় রিফ্লেক্টেড হয় না, তখন সেটা আনমেট থেকে যায়। ধরেন আমেরিকার যে ডেমোক্রেসি এখনকার যাত্রাও, সেটাকে আমেরিকান প্রেসিডেন্ট নিক্সন বলেছেন যে আনফিনিশড রেভলিউশন। সুতরাং আমাদের ক্ষেত্রেও 5ই আগস্টের যে যাত্রা শুরু হয়েছে, সেটার একটা মানুষের একটা ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেটকে ট্রান্সফর্ম করতে হয় ইলেকশন দিয়ে, শান্তিপূর্ণ মাধ্যমে সংসদে নিতে হয় সেটা। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। সংসদে যেদিন আপনি বাজেট পেশ করা হয়, আপনি দেখবেন লেখা আছে মঞ্জুরি দাবি। কে কার কাছে দাবি করছে? কিসের মঞ্জুরি দাবি? রাষ্ট্রপতি এই যে সংসদের কাছে দাবি। হু ইজ দ্য সংসদ? এই 300 জন কি তাদেরকে অ্যাবসোলুট অথরিটি দেওয়া হয়েছে? এই 300 জন বাংলাদেশকে, নারীকে পুরুষ, পুরুষকে নারী বানিয়ে ফেলবে, যাকে ইচ্ছা মেরে ফেলবে, যাকে ইচ্ছা টাকা দেবে, যাকে ইচ্ছা টাকা কেড়ে নেবে, এই অধিকার কি দেওয়া হয়েছে? এই 300 জন না। এই 300 জন হচ্ছে 18 কোটির প্রতিনিধি। রাষ্ট্রপতির পক্ষে প্রধানমন্ত্রীর ডকুমেন্ট হিসেবে অর্থমন্ত্রী পার্লামেন্টে দাবি পেশ করেন যে আমি
সরকার পরিচালনার জন্য বাংলাদেশের জনগণের কাছে ট্যাক্স চাচ্ছি এবং বাংলাদেশের জনগণের জন্য এই উন্নয়ন ফেরিস্তি আমি দিচ্ছি। এটা না, কিন্তু যে সরকার পাশ করবে। আন্দোলনগুলো এখন হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছে, সেখানে অন্য কোনো পক্ষ কোনো ধরনের আপনি সুযোগ সুবিধা কারো আসলে- ডেমোক্রেটিক অধিকার নিয়ে তার মুভমেন্টের সময় নিয়ে সেই জায়গায় প্রশ্ন তুলতে পারেন, সময় নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু অধিকার নিয়ে প্রশ্ন তোলা নাই। এটা সেখানে হচ্ছে পতিত ফ্যাসিস্টদের ফিরে আসার ক্ষেত্রে বিএনপির একটি ভূমিকা আছে বলে মনে করে বিরোধী দলের বিভিন্ন নেতা কর্মীরা। এর মধ্যে বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিয়েছে যে বিএনপির নানা রকম এই আচরণগুলোর মাধ্যমে এবং বলা যায় অনেকটা তাদেরকে ইগনোর করার মাধ্যমে এরা সুযোগে হয়তো ঢুকে যাচ্ছে। দেখেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, এবং সেই কারণে বিএনপি কিন্তু প্রথম থেকেই কিন্তু বিএনপি কোনো দল নিষিদ্ধ হওয়ার পক্ষে ছিল না, এবং বিএনপি সেটাতেই বিশ্বাস করে। কিন্তু তারপরও যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের মানে কার্যক্রম স্থগিত রেখেছে, বিএনপি কিন্তু সেই জায়গাতেই আছে, সেখানে কিন্তু কোনোই করে নেই। আর বিএনপি যেটা আপনি যদি বলেন, এই যে আমির হামজাকে নিয়ে নারী, আপনারা জানেন যে নারী দুজন না তিনজন নারী পার্লামেন্ট মেম্বারকে নিয়ে যেই ধরনের কুরুচিপূর্ণ সে বক্তব্য রেখেছে, কিংবা এর আগেও তো তার প্রত্যেকটা কথা দিয়ে দুর্গন্ধ বের হয়। তো সেই আমির হামজা নিজে তার ইউটিউবে সে নিজে বলছে আমার ফ্যামিলি আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ করি, এটা। তো সেই আমির হামজাকে তারা নমিনেশন দিয়েছে না, সে পার্লামেন্টে আসছে না। তারপরে আপনি যান রংপুর কাদের এরিয়া ছিল, আওয়ামী অধ্যুষিত এরিয়া ছিল না। খুলনা বেল যান, আওয়ামী অধ্যুষিত এরিয়া না। তো এই জায়গাগুলোতে তো জামাত ইসলাম সিট পেয়েছে, তা বিএনপিকে কেন ব্লেম দিচ্ছে? তো এইগুলো হলো কি কথার জন্য কথা, মানে বিরোধী দল বলতে হবে, সরকারি দলকে চাপে রাখতে হবে। আমি মনে করি ওই যেটা ভাই বলেছেন যে এটা গণতন্ত্রের বিউটি, আমার মনে হয় সেই ধরনেরই বক্তব্য। বিএনপি সত্যিকার অর্থেই বিএনপি যেটা হলো যে দেশে শান্তি চাচ্ছে, দেশের মানুষের উন্নয়ন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চাচ্ছে। এই জন্য বিএনপি এবং গণতান্ত্রিক ধারার ভিতর দিয়ে, যেমন ধরেন আমরা যে মব কালচার, এবং আমরা শুনেছি যে এই 16-17 মাসে যে ধরনের মব কালচার হয়েছে, যে ধরনের বিশেষ করে দেখা গিয়েছে যে এইগুলা মাজারগুলা যেভাবে ভাঙা হয়েছে, কথায় কথায় যে কোনো নেতার বাড়ি গিয়ে আক্রমণ করা হয়েছে। এই জায়গা থেকে বিএনপি প্রথমত আইন শৃঙ্খলার চরম উন্নতি করতে চায়। বিএনপি ধরেন আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সেটা যাতে যত কম মূল্যে জনগণ কিনতে পারে সেই জায়গায় কাজ করতে চায়, এবং বিএনপি অর্থনৈতিকভাবে একটা রেভলিউশন করতে চায়। সেই কারণে এই যে ফ্যামিলি কার্ড বলেন, এই যে আগামীতে দিবে কৃষক কার্ড, এবং দেখেছেন যে ধর্মীয়, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মীয় গুরুরা আছে কিংবা মানে ধর্মের যারা বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে, তাদেরকেও কিন্তু নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তা বিএনপি কিন্তু সেই জায়গাতেই মনোনিবেশ করতে চায়, এবং সেই জায়গায় আমাদের বিরোধী দলও কাজ করুক সেটা চাচ্ছে। আজকে দেখেন এই যে তেলের যে সারা বিশ্বে যেটা হয়েছে, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশেও আমরা পেট্রোল পাম্পগুলোতে দেখি যে যেই ধরনের লাইন হচ্ছে, এবং যখন সরকারের পক্ষ থেকে নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা কিন্তু আজকেও দেখলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু যে তেলের মজুদ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এখন উচিত কি ছিল বিরোধী দল এই জায়গায়, যদি তারা সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের রাজনীতি করতো, তাহলে এখন বাংলাদেশের সবচাইতে দুইটা ইস্যু কিন্তু সবচাইতে যেটা সবাইকে টাচ করছে, একটা হলো তেল, আর একটা হলো যে শিশু। সেটা সবাই না হলো যার বাসায় ছোট শিশু আছে তারা কিন্তু আতঙ্কিত হচ্ছে। এই জায়গায় ব্যারিস্টার নাসরিন সুলতানা মাহমিলি, আপনার কাছে প্রশ্ন, সেটি হচ্ছে আপনারা যখন এর আগে ক্ষমতায় আসার আগে, যখন নির্বাচনের আগে আমরা সবসময় দেখতাম বিরোধী দলের পক্ষ থেকে বা জোটের আপনারা যারা একসাথে আছেন তারা বলতেন যে জনগণের যেই আকাঙ্ক্ষা, জনগণের যেই নানা সামাজিক সমস্যা, সেগুলো নিয়ে আলোচনা করবেন। এই প্রশ্নটা এখন অনেকের ভিতরে কাজ করছে যে এই যে জ্বালানি সংকট, এই যে হামের টিকার গেল সরকারের সময়ে যেই অনিয়মের জায়গার কারণে হচ্ছে এই ধরনের একটা অবস্থার মধ্যে পড়তে হয়েছে আমাদের শিশুদের, সেটি নিয়ে কেন বিরোধী দলের কোনো পরিষ্কার অবস্থান আসলে দেখা যাচ্ছে না? এটা আমি বলবো যে বিরোধী দলের অবশ্যই এটা ফেইলিয়ার,
এটা মানে আমাদের হয়েছে কি, আমাদের রাজনীতিতে না আমরা নিজেদের ফেইলিয়ার গুলো রেকগনাইজ করতে চাই না, বাট আমি চাই আমরা এটা দিয়ে শুরু করি যে বিরোধী দল হিসেবে এখন, হ্যাঁ জুলাই সনদটা খুবই ইম্পর্টেন্ট, বাট আমাদের নিত্যদিনের যে ইস্যুগুলা সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে জ্বালানি তেলের যে ব্যাপারটা, সরকার থেকে বলা হচ্ছে যে কোনো সংকট নেই, কিন্তু আমরা দিনের পর দিন দেখছি, এবং আমরা এটা নিয়ে জ্বালানি তেল নিয়ে মানে পাম্পে 3টা মৃত্যুর ঘটনাও দেখেছি। সুতরাং এই সংকটটা তাহলে কেন হচ্ছে সেগুলো নিয়ে আমাদের বিবৃতি যাওয়া দরকার ছিল, আমাদের কর্মপরিকল্পনা থাকা দরকার ছিল, এবং বিশেষ করে যে হামের যে আউটব্রেকটা, এটা এই বাংলাদেশে যেন শুধু হচ্ছে তা না, ইংল্যান্ড থেকে শুরু করে আমেরিকা অনেক দেশে এই হামের আউটব্রেকটা হচ্ছে। এই মিজেস আউটব্রেকটা অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে, গত বছর কেন প্রপারলি ভ্যাকসিনেটেড করা হলো না, এবং এটার জন্য কে দায়ী, এবং দায়ীদেরকে প্রপার আইনের আওতায় এনে সেইখানে একদম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন সামনেও কেউ এরকম সাহস না করে। এই রকম পদক্ষেপগুলো আসলে আমাদের নেওয়াটা এখন একটা খুবই জরুরি হয়ে গিয়েছে, এবং যদি আমরা সময় মতো সেই পদক্ষেপগুলো নিতে না পারি তাহলে জনগণ তো দেখছে, জনগণ তাহলে দেখবে বিরোধী দল হিসেবে আমরা পিছিয়ে পড়ছি। একই সাথে আপনারা বরাবরই বলে থাকেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপি আসলে সহযোগিতা করছে, কেন আপনাদের তাই মনে হয়? এটা মানে যে জন্য সবচেয়ে বেশি বলা হয় যে আমরা নিজেরা দেখেছি অনেক আওয়ামী নেতারা, পরিচিত আওয়ামী নেতারা, আপনার ইলেকশনের সময়ও দেখেছি, পোস্ট ইলেকশনও দেখছি যে তারা বিএনপিতে বিভিন্ন পদ পদবি পাচ্ছেন, অথবা তারা হ্যাঁ মানে ইলেকশনের অনেক সময় নমিনেশন পাচ্ছেন। তো এগুলি আসলে এইটা দেখেই হয়তো বলা হচ্ছে যে সুযোগ দেওয়া হচ্ছে, এটা তো দেওয়া উচিত না। পদবি দিয়ে দিচ্ছেন কোথায়? মানে এরকম দু একটা এক্সাম্পল দেখ। আমি তো একটা এক্সাম্পল দিলাম, যেমন আমির হামজা যেটা করেছে, যাকে নমিনেশন দেওয়া হয়েছে, সে কিন্তু আওয়ামী লীগেরই কথা সে নিজেই বলেছে, ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা কিন্তু বরঞ্চ আমরা বলতে পারি যে জামাতের মধ্যে, জামাত তো গুপ্ত অবস্থায় থেকে ছিল, জামাতের শিবিরে যারা আছে তারা কিন্তু সে ছাত্রলীগের, এখনও কিন্তু আপনারা যে দেখবেন যে তারা ছাত্রলীগের সাথে থেকে অনেকে বলে তো যে হেলমেট বাহিনী যেটা, এটা ছাত্রলীগই ছিল মূলত। তো সেটা না থাকলেও যে সাদেক কায়েম কিংবা তার মানে জিয়ে যে হয়েছে ফরহাদ, তো ওদের কিন্তু এখনো কিন্তু আমরা এই দেখতে পাই, হাসনাত আবদুল্লাহ, সারজিৎ তো পদই ছিল। তো এটা কিন্তু আমরা দেখি যে আমাদের বিরোধী দলে যারা আছে তাদের, বিএনপির এত পড়ে নাই যে বিএনপি ওই জায়গায় যেতে হবে, পদ পদবি দিতে হবে। বিএনপি নিজেরই যত নেতাকর্মী আছে তাদেরকেই তো প্রোভাইড করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো আমি মনে করি না যে এই ধরনের। তারপরেও আমি যেটা বলতে চাই যে আমরা কি বলি, সবসময় বলি যে আওয়ামী লীগের, এটা হলো আমাদের বক্তব্য যে আওয়ামী লীগে যারা অন্যায় করেছে, আওয়ামী লীগে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কিংবা খুনের সাথে কিংবা টাকা পাচারের সাথে, মানে মোট কথা দীর্ঘ 17 বছর যারা অন্যায়কারী, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের ব্যাপারে কোনো আপোষ নেই। কিন্তু আওয়ামী লীগের অনেক ভালো লোক আছে, যেমন আমার বাড়ি কিন্তু মাদারীপুর ওই এলাকা, তো আপনি জানেনই গোপালগঞ্জ মাদারীপুর ওই এরিয়ায় প্রচুর আওয়ামী লীগেরই আছে। তো অসংখ্য ভালো লোক আছে। এখন কি তাদের সাথে কি আমরা কথা বলবো না? তারা আমার বাড়িতে আসলে কি বসতে দিব না? সেটা তো হয় না। ভালো লোকজন, এটা তো আমরা করতে পারবো না। কিন্তু কথা যে যারা অপরাধী তাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। এখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগের ভালো লোকজনদেরকেও আমাদের শাস্তি দিতে হবে, সেটা তো বিএনপি এর পক্ষে সম্ভব না। কারণ ভালো লোকজন তাদের দল করার রাইট আছে, তারা আওয়ামী লীগ না করলে, এখন হয়তো আওয়ামী লীগ নিবন্ধন বন্ধ আছে সেটাই না, এখন তারা যদি রাজনীতি করতে চায় সেই জায়গায় যদি বিএনপি, আমি মনে করি যে ভালো লোকজন যাদের দিয়ে সত্যিকার অর্থে সমাজের পরিবর্তন হবে, সমাজের মঙ্গল হবে, তাই তাদেরকে তো রাজনীতি করার সুযোগ দিতে হবে। এখানে আমি অন্যায় কোনো কিছু দেখি না। তবে অপরাধী যারা দীর্ঘ 17 বছর অন্যায় করেছে, অপরাধের সাথে লিপ্ত হয়েছে, তাদের আমার মনে হয় না তাদের কোনো ছাড় হবে না। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনাকে আসলে বিদায় জানাতে হচ্ছে, অনেক ধন্যবাদ। আগামীতে নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে, রাজনীতির অনেক বিষয় নিয়ে হয়তো কথা হবে। নানা খবরের ভিড়ে, রাজনীতি হোক, সামাজিক নানা বিষয়ের ভিড়ে হলেও ছোট করে
কিছু কিছু খবর আসলে আমাদেরকে আনন্দ দেয়, সেটি হচ্ছে যখন খেলার খবরটি আসে বা বাংলাদেশে কোনো ধরনের ভালো কিছু ঘটনা ঘটে। সেরকমই খবর কিন্তু আমরা জানি যে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এবং আজকে তারা মালদ্বীপ থেকে ফিরে এসেছে বাংলাদেশে এবং অভ্যর্থনার খবর আসলে কম বেশি আমরা জানি। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহিদ হাসান এমএলএ, সাবেক ফুটবলার। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন, আপনাকে দেখেও ভালো লাগছে অনেকদিন পর, এবং অভিনন্দন। বাংলাদেশের ফুটবল অনূর্ধ্ব-20 তারা হচ্ছে জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয়বারের মতো। এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি গৌরবময় জায়গা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অভ্যর্থনা জানিয়েছেন এবং আমরা কিছুটা আনুষ্ঠানিকতাও আসলে কম বেশি দেখেছি যে ছাদ খোলা বাসে তাদের অভ্যর্থনা জানানো হয়েছে। যেটি আসলে জানবার আছে আপনার কাছে জাহিদ হাসান এমএলএ, সেটি আপনি যেহেতু মাঠের খবরটা আরও ভালো বলতে পারবেন। একটা সময় বাংলাদেশের খেলা বলতে ফুটবলই, আবাহনী মোহামেডান দুই ভাগে পুরো দেশ ভাগ হয়ে যেত, সেরকম একটি সময়ও আসলে গেছে বাংলাদেশের। এরপর হঠাৎ করেই দেখা গেল ফুটবল ধীরে ধীরে তার এই গৌরব জায়গাটি হারিয়েছে এবং এখন আসলে তলানিতে ঠেকেছে। আমরা নানা বছর নানা সময় উদ্যোগের কথা শুনেছি, আমরা টুর্নামেন্টের কথা শুনেছি, কিন্তু কখনোই আমরা আসলে জয় হয়তো বাদ, কিন্তু একটি দল 11 জনের যে একটি দল তৈরি করার জন্য সেই খেলোয়াড় তৈরি করা, সেই জায়গাটিও আমরা তৈরি করতে পারিনি। সেই জায়গায় যখন সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো, অনুভূতিটা নিশ্চয়ই অন্যরকম। ধন্যবাদ আপনাকে আমাকে একাত্তর জানালে আমন্ত্রণ জানানোর জন্য। ডেফিনেটলি দেখেন, জয়টা যখন এগেনস্ট ইন্ডিয়া, তখন এই জয়টা কিন্তু আসলে সবকিছুর মাত্রা ছাড়িয়ে যায়। আপনি দেখেন, ইন্ডিয়া আমাদের জন্য সবসময় রাইভাল একটা দল। হ্যাঁ, এটা আমার হোল ক্যারিয়ার আমি যখন ইন্ডিয়ার সাথে খেলেছি সেটা কিন্তু আসলে অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকবে। এবং আপনি যখন ইন্ডিয়াকে হারিয়ে আসলে সাপের মতো শিরোপা জিতবেন, সেটার এক্সাইটমেন্ট কিন্তু নট অনলি প্লেয়ারদের, সারা বাংলাদেশের কিন্তু সবাই এটা আসলে এনজয় করছে আমরা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্লেয়ার অনূর্ধ্ব-20 দলের যে প্লেয়াররা যেটা করে দেখিয়েছে, আমি বলবো এটা দুর্দান্ত। এবং আপনি যদি দেখেন টুর্নামেন্টটা কিন্তু আমরা আনবিটেন ছিলাম, আমরা কোনো ম্যাচ হারিনি, প্রত্যেকটা ম্যাচই কিন্তু আমরা জয় দিয়ে শেষ করেছি। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি প্লেয়ারদের পারফরমেন্স দেখেন, আমি বলবো দুর্দান্ত করেছে তারা মাঠের ফুটবল। এবং আপনি যেটা বলেছিলেন যে আমাদের ফুটবল একটা বিশাল প্রাণের সঞ্চার তৈরি হয়েছে, যেটা বলেছিলেন যে একসময় মোহামেডান আবাহনীর আসলে দৌড়ত জাতীয় দল একসময় অনেক দাপট ছিল, বাট সেটা কিছুটা মলিন ছিল। বাট এই যুবারা, তারপরে সিনিয়র জাতীয় দল সবকিছু মিলিয়ে রিসেন্টলি আসলে আমাদের জাতীয় দলগুলি যেভাবে ভালো করছে, যে ইম্প্যাক্টফুল ফুটবল খেলছে, সেটা কিন্তু আসলে মানুষের ভিতরে অন্যরকম আশা দেখাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই ধরনের একটা সাকসেস, এই ধরনের একটা শিরোপা কিন্তু আমাদের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এট দ্য সেম কিন্তু এই অনুপ্রেরণা শুধুই কি কাগজে কলমে বা বক্তব্যে থাকে? আমাদের অতীত তো আসলে আমরা শুধু দেখি যে এরকম কাগজে কলমে বা বক্তৃতাই থাকে যে অনুপ্রেরণা হয়ে থাকবে, যারা ভালো করেছে তাদের জন্য আমরা সামনে অনেক কিছু করব, কিন্তু দিন শেষে সেরকম কিছু আসলে আমরা দেখতে পাই না, হারিয়ে যায় এই খেলোয়াড়গুলো। না, আমি আপনার সাথে একমত যে আমরা আসলে এর আগেও বহু শিরোপা জিতেছি, বাট যেটা হয়েছে যে আমরা এটাকে আসলে কনসিস্টেন্সি দেখাতে পারিনি। বাট আই হোপ আমাদের স্পোর্টস কেন পারেনি আপনার কাছে কি মনে হয় যে সরকারের পৃষ্ঠপোষকতার অভাব, মানে অভাবটা আসলে কিসে, নাকি খেলাধুলার প্রতি প্রজন্মের আগ্রহের জায়গাটি কমে গেছে নানা ধরনের, যেহেতু বহির্বিশ্বের সাথে আমরা এখন যোগাযোগ স্থাপন করতে পারছি, তারা অন্যদিকে আসলে মনোযোগ দিচ্ছে? টু বি অনেস্ট, আপনি যদি ফুটবলকে যদি এককভাবে চিন্তা করেন, ফুটবল ইজ হিউজ ইনভেস্টমেন্ট গেম। হ্যাঁ, এখানে কিন্তু আসলে শর্টকাট উপরে যাওয়ার কোনো রাস্তা নেই। আপনি যেটা বলছেন, এখানে সরকারের সাপোর্ট, ফিফার সাপোর্ট, আমরা যারা জনগণ রয়েছে সবার সাপোর্টের মাধ্যমে কিন্তু আসলে ফুটবলকে আপনি সামনের দিকে নিয়ে যেতে পারবেন। আমি শুধু একটা এক্সাম্পল দেখেন, 4 বারের বিশ্বকাপ জয়ী ইতালি কিন্তু আবার বিশ্বকাপ খেলতে পারবে না। সুতরাং ফুটবলটাকে কিন্তু আপনি শর্টকাট রাস্তা দিয়ে কিন্তু আপনি উপরে যেতে পারবেন না। সুতরাং সেই জায়গায় হিউজ ইনভেস্টমেন্ট গেম, এখানে কিন্তু আপনার সরকারকে এগিয়ে আসতে হবে। অ্যাট দ্য সেম টাইম দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে আগাতে হবে। আপনি দেখেন অনূর্ধ্ব-20 দলের যুবরাজ যে কাজটা করে দেখিয়েছে, এদেরকে যদি আসলে এদের পাইপলাইনটাকে যদি আমরা স্ট্রং করি, এদেরকে নিয়ে যদি আমরা একটা নেক্সট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করি, স্ট্রংলি প্ল্যান করি, এরাই কিন্তু একটা সময় দেখবেন যে আপনাকে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় নিয়ে যাওয়ার জন্য করা উচিত বলে আপনার কাছে মনে হয়? দেখেন, প্লেয়ারদের ফ্যাসিলিটিস ইনশোর, আমরা যেটা সবসময় আমি একটা কথা বলি যে আমরা যে লেভেলে ফুটবল খেলছি, হ্যাঁ, এই লেভেলে খেললে কিন্তু আপনি সাফের ভিতরেই কিন্তু আপনি সাফ চ্যাম্পিয়ন হয়েছেন, এটা দুর্দান্ত। বাট আপনাকে কিন্তু
এই গন্ডি পেরিয়ে আসিয়ান কান্ট্রি, মিডল ইস্ট, দেন এশিয়াতে যেতে হবে। এশিয়াতে যাওয়ার জন্য আসলে আমাদের যে প্ল্যানগুলি, লাইক আমরা যদি প্লেয়ারদের ফ্যাসিলিটিস ইনশিওর করি, তাদের ট্রেনিং সেশন, তাদের নিউট্রিশন, তাদের যাবতীয় যত ফ্যাসিলিটিস আছে সেগুলি যদি একদম হাইয়েস্ট লেভেলের আমরা ইনশিওর করতে পারি একটা দীর্ঘমেয়াদী, এবং আমরা সবসময় দেখেন এই টুর্নামেন্টগুলি যখন আসে তখন আসলে আমরা শুধু টুর্নামেন্টগুলি খেলি, বাট এর বাইরে কিন্তু যুবাদের তেমন একটা খেলা থাকে না। এবং ফ্রেন্ডলি ম্যাচ যদি আমরা স্ট্রং টিমের সাথে খেলতে পারি, একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যদি আমরা বিদেশে গিয়ে ট্রেনিং সেশন করতে পারি, প্লেয়ারদের যদি একদম হাইয়েস্ট লেভেলের ফ্যাসিলিটিস ইনশিওর করতে পারি, তখনই কিন্তু আসলে আপনার আস্তে আস্তে সাকসেসটা আসবে, যেটা আমার কাছে মনে হয় যে আমাদের কিছুটা হলে অ্যাবসেন্স আছে। হেলেন জেরিন খান, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর এক ধরনের খেলাধুলার প্রতি নানা আগ্রহ আছে। তিনি এর আগের খেলা আমরা দেখেছি, তিনি মাঠে গিয়ে দেখেছেন তার মেয়ে সহ, এবং একই সাথে যখন প্রধানমন্ত্রী কার্যালয়ে ক্রিকেটের নারী ক্রিকেট দলের অধিনায়ক যখন কথা বলেছেন, তার সাথে তিনি এক ধরনের খুব বেশ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাকে অনেক উৎসাহ দিয়েছেন। যে কথাগুলো আসলে বারবারই আসছে, জনাব এমিলিও বলছিলেন যে সরকারের পৃষ্ঠপোষকতা এবং সেখানে খেলোয়াড়দের আসলে কি দরকার সেইটি বিবেচনা মাথায় রেখে পরিকল্পনাটা আসলে বাস্তবায়ন করা উচিত। সেই জায়গা থেকে বর্তমান সরকারের প্রতি তো আসলে সাধারণ মানুষের আগ্রহের এবং বলা যায় দাবি জায়গাটা অনেক বেশি। আপনার কাছে কি মনে হয়, কি ধরনের পরিকল্পনা নিচ্ছেন? প্রথমে অভিনন্দন জানাচ্ছি অনূর্ধ্ব 20 যে ফুটবল টিম, তারা চ্যাম্পিয়ন হয়ে আসলো তাদেরকে। আর মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, তিনি কিন্তু যেটা বলছেন যে অন্যান্য পেশার মতোই কিন্তু খেলাধুলাকেও একটা পেশা হিসাবে নিতে হবে। আমরা এখন পর্যন্ত খেলাধুলাটাকে একটা কি শখ মনে করি, যে একটা সময় হয়ে যাবে তারপর যে যার মতো অন্যান্য প্রফেশনে সেট হবে। এটা না। আপনি উন্নত দেশগুলো দেখেন, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলো দেখেন, অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, কিংবা MIT বলেন, ইভেন অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে কিন্তু একটা আছে স্পেশাল, মানে তারা মানে অন্যান্য মেধার সাথে সাথে পাশাপাশি কিন্তু তারা এক্সট্রা কোয়ালিটি দেখে, সেখানে কে কোন খেলাধুলায় কত বেশি মানে ভালো করেছে সেইটাও কিন্তু এক্সট্রা হিসেবে তারা মূল্যায়ন করে থাকে। তা আমি মনে করি এখন পৃথিবী গ্লোবাল ভিলেজ, এখন আমরা যদি ওইভাবে আমাদের নতুন প্রজন্মকে এই খেলাধুলায় যদি আমরা ওই ধরনের সাপোর্ট দিতে পারি, তাহলে আমরা মনে করি এই যে খেলাধুলায় যারা ভালো করছে, কিংবা খেলাধুলায় এখন কি হয় যে ম্যাক্সিমামই দেখা যায় যে ও প্লেয়ারটা নিজের ইচ্ছা, নিজের একটা শখের কারণে সে কিন্তু ওই খেলাধুলায় আসছে। এটা যে ফ্যামিলি থেকে সাপোর্ট দেয়, এটা যে সরকার থেকে সাপোর্ট দেয়, সেটা কিন্তু পাচ্ছে না। সেইটা যখন পাবে, এরা আমাদের জন্য একটা অ্যাসেট হয়ে যাবে। এদের দ্বারা আমরা শুধু দেশে না, সারা বিশ্বে আমরা বিখ্যাত হব। অবশ্যই আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই যে হয়তো আমাদের সকল খেলোয়াড়কে অ্যাসেট হিসেবেই তৈরি করবে বর্তমান সরকার। কাজে বুলেটিন শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন হেলেন জেরিন খান আপনাকেও, এবং একই সাথে জাহিদ হাসান এমিলি আপনাকেও। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে। দর্শক, 71 জানুয়ারি শেষ করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।